আবু সাইদ হত্যার বিচার নিয়ে সংশয়, আসামি গ্রেপ্তার ও তদন্তে গা-ছাড়া ভাবের অভিযোগ। জানাবো রক্তক্ষেকো মানুষে পরিণত হয়েছিল শেখ হাসিনা। শেখ হাসিনার জন্য আমার কষ্ট হয় বললেন ফারুক। জানাবো যেভাবে গোপন ডাকা হয় শেখ হাসিনাকে বহনকারী ফ্লাইটের অবস্থান। এবং সর্বশেষ জানাবো ফের শামীম ওসমান আইভীর বিরুদ্ধে হত্যা মামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আবু সাইদ হত্যার বিচার নিয়ে সংশয়, আসামি গ্রেপ্তার ও তদন্তে গা-ছাড়া ভাবের অভিযোগ। কোটা সংস্কার আন্দোলনে রংপুরে আবু সাইদ হত্যা মামলায় গ্রেপ্তার দুই পুলিশ সদস্যকে 4 দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল গত মঙ্গলবার। তবে রিমান্ডের সময় শেষ হওয়ার একদিন আগে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে সন্ধ্যায়। এছাড়া অন্য আসামিদের গ্রেপ্তারে নেই কোনো তৎপরতা। পুলিশ কর্মকর্তারা আসামি হলেও তাদের স্বপদে বহাল থাকা সহ নতুন করে কোনো আসামি গ্রেপ্তার না হওয়ার মামলায় তদন্ত নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বাদীপক্ষের আইনজীবীরা। সেই সঙ্গে সঠিক বিচার পাওয়া নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন তারা। পুলিশের গুলিতে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় বরদাস্ত দুই পুলিশের গুলিতে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় বরখাস্ত দুই পুলিশ সদস্যকে রিমান্ড শেষ হওয়ার একদিন আগে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রিমান্ড শেষ হওয়ার একদিন আগেই সন্ধ্যায় তাদের আদালতে তোলা হয়। কারাগারে পাঠানোর আদেশ দেন রংপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আসাদুজ্জামান। এই দুই পুলিশ সদস্য হলেন তাজহাট থানার সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়। গত মঙ্গলবার সকালে ওই আদালতের বিচার আসাদুজ্জামান তাদের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষ হওয়ার কথা ছিল আজ। আদালত সূত্র জানায়, শুনানি শুরু হলে মামলা তদন্ত কর্মকর্তা রংপুর পিবিআই এর পুলিশ সুপার এবিএম জাকির হোসেন আদালতে লিখিতভাবে জানান, আসামিদের জিজ্ঞাসাবাদে অনেক তথ্য পাওয়া গেছে। তাদের একজন অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আপাতত রিমান্ডে রাখার প্রয়োজন নেই মর্মে কারাগারে পাঠানোর আবেদন জানাচ্ছি। বাদীপক্ষের আইনজীবী রায়হানুজ্জামান রায়হান বলেন, আদালতে আসামিদের উপস্থাপনায় দিনে এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র আদালতে স্বীকারোক্তি দিতে চেয়েছিলেন। পিবিআই সে সময় আদালতের কাছে তাদের 5 দিন রিমান্ডের আবেদন করলে আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে আসামিরা কোনো স্বীকারোক্তি দেননি। আমাদের সন্দেহ হচ্ছে তদন্ত কর্মকর্তা অবহেলা ও খামখেয়ালি করছেন কিনা, সেই সঙ্গে সঠিক বিচার নিয়ে সন্দেহ হচ্ছে। আইনজীবী রায়হান বলেন, এই মামলার আসামি সবাই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। মামলা ফাইলের দিনে আদালত নির্দেশনা দিয়েছিল মামলার সঙ্গে সম্পর্কযুক্ত পুলিশের সব কর্মকর্তার বিরুদ্ধে উপযুক্ত বিধি মোতাবেক ব্যবস্থা নিতে হবে। কিন্তু এখনো শপথে বহাল থাকায় তারা মামলাকে প্রভাবিত করতে পারে। আগামী রোববারের মধ্যে পিবিআই পুনরায় রিমান্ড না চাইলে আমরা মামলা তদন্ত কর্মকর্তার পরিবর্তন চাইব। যদিও তদন্ত কর্মকর্তা আদালতকে বলেছেন তারা রিমান্ডে আসামিদের দেওয়া তথ্য মিলিয়ে দেখছেন, প্রয়োজন হলে পরবর্তীতে রিমান্ড চাইবেন। বাদীপক্ষের আরেক আইনজীবী শামীম আল মামুন বলেন, গ্রেপ্তার দুই পুলিশ সদস্য যাদের নির্দেশে গুলি চালিয়েছেন তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। তিনি বলেন, মামলার আসামি উপকমিশনার আবু মারুফ হোসেন, সহকারী কমিশনার আরিফুজ্জামান আল ইমরান হোসেন, তাজহাট থানা তৎকালীন ওসি রবিউল ইসলাম সহ পুলিশের যেসব ঊর্ধ্বতন কর্মকর্তা এই ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে কোনো বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়নি। আজ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। মামলা তদন্ত কর্মকর্তা রংপুর পিবিআই এর পুলিশ সুপার এবিএম জাকির হোসেন বলেন, রিমান্ডে থাকা পুলিশ সদস্যরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তদন্তের স্বার্থে এখনই তা প্রকাশ করা সম্ভব নয়। তথ্য যাচাই বাছাই করা হচ্ছে, কারণ তাদের হাতে শটগান, ব্যবহৃত বুলেট সহ বিভিন্ন বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করার বিষয় আছে। রক্তক্ষেকো মানুষে পরিণত হয়েছিল শেখ হাসিনা। শেখ হাসিনা রক্তক্ষেকো মানুষে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল। নুরুল ইসলাম বুলবুল বলেন, পাখির মতো গুলি করে হাজারেরও অধিক ছাত্র জনতাকে হত্যা করেছে খুনি শেখ হাসিনা। তার অবস্থা এমনই ছিল, যদি 18 কোটি মানুষকে হত্যা করতে হয় সেটি করে হলেও খুনি হাসিনাকে ক্ষমতায় থাকতে হবে। বিগত 16 বছরে শেখ হাসিনা নৃশংসভাবে হত্যা করতে করতে মানুষ হত্যা না করলে, রক্ত না দেখলে তার রাত দিন এক মুহূর্ত পার হয় না। এমন রক্তক্ষেকো মানুষে পরিণত হয়েছিল শেখ হাসিনা। তিনি বলেন, 5ই আগস্টের পর জামায়াত ইসলামীর পক্ষ থেকে আমরা দাবি জানিয়েছি গণহত্যাকারী খুনি শেখ হাসিনা ও তার দোসরদের আন্তর্জাতিক আদালতে জাতিসংঘের তত্ত্বাবধানে বিচার করতে হবে। ইতোমধ্যে বাংলাদেশ ট্রাইব্যুনাল গঠন করে খুনি শেখ হাসিনা ও তাকে যেসব দোসররা খুনি হিসেবে প্রতিষ্ঠিত করেছিল তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানাই। বুলবুল বলেন, জামায়াত ইসলামীর প্রতীক কেড়ে নেওয়া হয়েছে, নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, আমাদের নিয়ে নেতাকর্মীদের উপর ব্যাপক জুলুম নির্যাতন করেছে।
লাখ লাখ নেতাকর্মী বাড়ি ছাড়া হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে, বাসায় থাকতে পারেনি, বনে জঙ্গলে রাত কাটিয়েছে। তবে আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। গত 16 বছরে যারা শেখ হাসিনাকে সহযোগিতা করে গুম হত্যা চালিয়েছে, আমরা চাই আইনের আওতায় অন্তর্বর্তীকালীন সরকার তাদের বিচার করবে। শেখ হাসিনার জন্য আমার কষ্ট হয়, বললেন ফারুক। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আমার কষ্ট হয় শেখ হাসিনার জন্য। প্রায় 16 বছর বাংলাদেশের চিফ জাস্টিস থেকে শুরু করে সব সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে তছনছ করে দিয়েছে ক্ষমতায় থাকার জন্য। সেই দানব ব্যক্তিটি এখন পলাতক তার কর্মের জন্য। ফারুক বলেন, শেখ হাসিনা পালিয়ে না গিয়ে যদি দেশে থাকতেন তাহলে বুঝতাম আপনি শেখ মুজিবের কন্যা। আমি এখন বিশ্বাস করি না আপনি শেখ মুজিবের কন্যা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, জনপ্রতিনিধির হাতে অবিলম্বে ক্ষমতা হস্তান্তর করার একটি প্রক্রিয়া সৃষ্টি করতে হবে। আপনার সততা, বিশ্বব্যাপী খ্যাতি কোনোটাই অস্বীকার করি না। বাংলাদেশের কোনো জনগণ আপনাকে অবিশ্বাস করবে না, কিন্তু একটা জিনিস আপনাকে লক্ষ্য করতে হবে, বাংলাদেশে আপনার মতো ব্যক্তিকেও 14 তলা পর্যন্ত পায়ে হেঁটে উঠতে হয়েছে। লিফট বন্ধ করে দিয়েছে শেখ হাসিনা। ফারুক বলেন, অহংকার করে আওয়ামী লীগ পতন হয়েছে। আমি বিশ্বাস করি আগামী 100 বছরেও আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে না। ডক্টর ইউনূস জঞ্জাল মুক্ত একটি নির্বাচন দিতে 1991 সালের মতো। সেই নির্বাচনের মাধ্যমে আমার প্রিয় নেতা বাংলাদেশে আসবে, জনপ্রতিনিধি হবে, সরকার গঠন করবে। যেভাবে গোপন ডাকা হয় শেখ হাসিনাকে বহনকারী ফ্লাইটের অবস্থান। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হন, আর সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। গত 5ই আগস্ট সন্ধ্যায় তাদের নিয়ে ভারতের গাজিয়াবাদের হিন্দন এয়ারবেসে অবতরণ করে একটি ফ্লাইট। শেখ হাসিনাকে বহনকারী বিমান বাহিনীর উড়োজাহাজটি ঢাকা ছাড়ার সময় একটি প্রশিক্ষণ ফ্লাইট হিসেবে উড্ডয়ন করে এবং এর ফ্লাইট পথ ও অবস্থান অন্যদের না জানাতে ট্রান্সপন্ডার বন্ধ করে দেয়। ট্রান্সপন্ডার একটি উড়োজাহাজের অবস্থান, নাম, উচ্চতা, গতি এবং স্বয়ংক্রিয় জিওলোকেটার সিস্টেম জানাতে থাকে। হাসিনাকে বহনকারী উড়োজাহাজটি পশ্চিমবঙ্গে ভারতীয় আকাশসীমার কাছাকাছি পৌঁছানোর আগে এর ট্রান্সপন্ডার চালু করা হয়নি বলে বেশ কয়েকটি সূত্র ইংরেজি দৈনিক ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছে। ফ্লাইট প্রোগ্রেস স্ট্রিপ অনুযায়ী হাসিনাকে বহনকারী উড়োজাহাজটি 5ই আগস্ট বিকেল 3:09 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পশ্চিমে ঢাকার বঙ্গবন্ধু এয়ারবেস থেকে উড্ডয়ন করে। এর মাত্র 30 মিনিট আগে লাখো বিক্ষুব্ধ ছাত্র জনতা হাসিনা তৎকালীন সরকারি বাসভবন গণভবনে ঢুকে পড়ে। হাসিনার পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে প্রথমে দুপুর 2টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা ছিল সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের। এটি পিছিয়ে দুপুর 3টায় করা হয় এবং শেষ পর্যন্ত তিনি বিকেল 4টার দিকে ভাষণ দেন। আগস্টের শেষ সপ্তাহে নিউ ইয়র্ক ভিত্তিক নাগরিক টিভি .com-কে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াকার বলেছিলেন, হাসিনা যে পালিয়ে যাচ্ছেন তা তিনি জানতেন না। তিনি বলেছিলেন, আমি যখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছিলাম তখন কেউ একজন আমাকে জানিয়েছিলেন যে তিনি দেশ ছেড়ে চলে যাচ্ছেন, তিনি পালাচ্ছেন। আমি জানতাম না যে তিনি দেশ ছেড়ে যাচ্ছেন। আমি মনে করি তিনি যদি থেকে যেতেন তাহলে সেটা তার জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতো। অবশ্যই কেউ চায় না যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হোক। পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল ছিল। ঢাকা বিমানবন্দরের রাডার স্ক্রিন গ্রাফ অনুসারে হাসিনাকে বহনকারী উড়োজাহাজটি ঢাকা কলকাতা রুটের ওয়েপয়েন্ট BEMA কে পৌঁছানোর পর ট্রান্সপন্ডার ও স্বয়ংক্রিয় জিও লোকেটার সিস্টেম চালু করে। এরপর থেকেই এটি রাডারে দেখা যায়। উড়োজাহাজটি প্রথমে কলকাতার দিকে যাত্রা করে, পরবর্তীতে সেটি ভারতের রাজধানী থেকে 30 কিলোমিটার দূরে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটির দিকে যায়। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, সম্ভবত উড়োজাহাজটি সরাসরি দিল্লি না গিয়ে প্রথমে কলকাতার দিকে যাত্রা করার কারণ হচ্ছে এটি বাংলাদেশের আকাশসীমায় যতটা সম্ভব কম সময় থাকতে চেয়েছিল। ঢাকা থেকে দিল্লি যেতে উড়োজাহাজগুলো রাজশাহীর ওপর দিয়ে উড়ে যায় এবং এই রুটে ঢাকা থেকে কলকাতা রুটের চেয়ে বাংলাদেশের আকাশসীমায় কয়েক মিনিট বেশি থাকতে হয়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সূত্র জানায়, উড়োজাহাজ কাছাকাছি আসার বিষয়ে একে অপরকে অবহিত করতে ঢাকা ও কলকাতার ATCর মধ্যে সরাসরি হটলাইন রয়েছে। উড়োজাহাজটি সেকেন্ডারি রাডারে দেখা না গেলেও ককপিট ক্রুরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ট্রাফিক কন্ট্রোলার এবং সম্ভবত কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সঙ্গে নিরবিচ্ছিন্ন যোগাযোগ রেখেছিল। 5ই আগস্ট AJAX 1431 এর ফ্লাইট পথ দেখা যায় ফ্লাইট রাডার 24.com-এ। AJAX 1431 4000 ফুট অতিক্রম করার পর পাইলট ঢাকা এরিয়া কন্ট্রোল সেন্টারের সঙ্গে যোগাযোগ করেন। পাইলট বলেন, ঢাকা কন্ট্রোল AJAX 1431-110 অতিক্রম করে 200-তে অর্থাৎ 20,000 ফুট যাচ্ছে এবং আমরা বামে মোড় নেওয়ার মাত্র 15 মাইল বাকি। ঢাকায় নিয়ন্ত্রক এর অনুমোদন দেন। ক্রু অবশেষে 24,000 ফুটের জন্য অনুমতি চাইলে ঢাকা ATC অনুমতি দেয়। এরপর ATC ককপিট ক্রুদের ট্রাফিক সম্পর্কে সতর্ক করে জানায়,
একটি এয়ারবাস A320 ঢাকার দিকে যাচ্ছে। এতে বলা হয় এয়ারবাসটি তাদের উপরে ছিল এবং 26,000 ফুট নিচে নামছিল। এরপরেই ঢাকা এটিসি বলেছিল AJX 1431 কলকাতা কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করুন, যার অর্থ এরপর থেকে ক্রুদের কলকাতা এটিসির সঙ্গে যোগাযোগ করতে হবে এবং তাদের আগমন সম্পর্কে ঘোষণা দিতে হবে। সূত্র জানায়, সাধারণত ফ্লাইট সীমান্তের কাছাকাছি পৌঁছালে এই ঘোষণা দিতে হয়। হাসিনাকে বহনকারী উড়োজাহাজটি যখন উড্ডয়ন করে তখন এটিসি টাওয়ারে ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য এয়ার কমোডর AFM আতিকুজ্জামান। তিনি উড়োজাহাজটি উঠতে দেখেছেন। তিনি বলেন, আমার কোনো ধারণাই ছিল না যে ওই ফ্লাইটে কারা আছে। আমি ওই সময় টাওয়ারের স্বাভাবিক দায়িত্ব পালন করছিলাম। তখন বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ ফ্লাইট উড্ডয়ন করছে সেটাই জানতাম। ভেতরে কারা ছিল সে বিষয়ে একেবারেই কিছু জানতাম না। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, হাসিনার উড়োজাহাজটি সীমান্ত অতিক্রম করার পর পশ্চিমবঙ্গের হাসিমারা বিমান ঘাঁটিতে 101 স্কোয়াড্রনের দুটি ডাসাল্ট রাফালে যুদ্ধ বিমান এটিকে এসকর্ট করে। যুদ্ধ বিমান দুটি C-130 এর জন্য অপেক্ষা করছিল। ইন্ডিয়া টুডে 6 আগস্ট জানিয়েছে, ভারতীয় কর্তৃপক্ষ সীমান্ত থেকে 10 কিলোমিটার দূরে থাকতেই ফ্লাইটটির উপর নজরদারি শুরু করে। সূত্রের দাবি, হাসিনা তার বোন শেখ রেহানা বা ফ্লাইট ক্রু ও সিকিউরিটি সার্ভিসের ফোর্স সদস্যরা কেউ ঢাকা ছাড়ার আগে ইমিগ্রেশন সম্পন্ন করেননি। হাসিনার কূটনৈতিক পাসপোর্ট ছিল এবং রেহানা ছিল ব্রিটিশ পাসপোর্ট। ভারতীয় গণমাধ্যমের মতো উড়োজাহাজটি ঢাকার সময় সন্ধ্যা 6টা 15 হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করে। এরপর হাসিনাকে উত্তরপ্রদেশের নয়ডার ভারত সরকারের দেওয়া একটি নিরাপদ বাড়িতে নিয়ে যাওয়া হয়। ASF সদস্য ও ক্রুরা একদিন পর বাংলাদেশে ফিরে আসেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।